ছাত্রদল ছাত্র শিবির সংঘর্ষে উত্তপ্ত 4 শিক্ষাঙ্গন। রণক্ষেত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আলিয়া মাদ্রাসা এলাকায় অধ্যক্ষ সহ আহত শতাধিক। ঢাকা কলেজে পাল্টাপাল্টি ধাওয়া, বেগম রোকেয়ায় উত্তেজনা। গণ অভ্যুত্থানের কৃতিত্ব সবার, জনগণকে ফেলে মাঠ ছাড়েনি বিএনপি, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন কাল। সবার সঙ্গে আলোচনা করে সংবিধান সংশোধন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সনদ পুরোপুরি বাস্তবায়নের অঙ্গীকার, জুলাই ভোলানোর চেষ্টা হলে প্রতিরোধ, হুঁশিয়ারি জামায়াতের। শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার। 5 আগস্টে নিরাপত্তার শঙ্কা নেই ডিএমপির, দিল্লি অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই, জানালেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। বাসাবাড়ি, কারখানা কিংবা ফিলিং স্টেশন সবখানেই গ্যাস সংকটে ভোগান্তি। ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ব্যাহত শিল্পের উৎপাদন। ধাপে ধাপে সমাধানের আশ্বাস। স্বাগত। এখন সন্ধ্যায় পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি অন্যয় কর্মকার এবং আমি সুলতানা স্বর্ণা। হঠাৎ করে ছাত্রদল ছাত্র শিবিরের সংঘর্ষে উত্তপ্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং আলিয়া মাদ্রাসা, আহত শতাধিক। সংঘর্ষ ছড়িয়ে পড়েছে পুরান ঢাকার ন্যাশনাল হাসপাতাল এলাকা ও সায়েন্স ল্যাবেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসব স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সংঘর্ষ থামলেও এলাকাগুলোতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানকে ঘিরে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির ও ছাত্রদল। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর আর সংঘর্ষে পুরো ক্যাম্পাস রণক্ষেত্রে রূপ নেয়। হামলা ও পাল্টা হামলায় আহত হন বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। আহতদের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। জগন্নাথ ক্যাম্পাসের সংঘর্ষ চলাকালেই পোস্টার লাগানোকে কেন্দ্র করে ঢাকা কলেজেও সংঘর্ষে জড়ায় ছাত্র শিবির ও ছাত্রদল। এ ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা কলেজ সংলগ্ন রাজধানীর নিউ মার্কেট ও সায়েন্স ল্যাবের মধ্যবর্তী সড়ক। সংঘর্ষে বাঁশের লাঠি, কাঠ ও পাইপ সহ নানা দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। এ ঘটনায় উভয় সংগঠনের অন্তত 30 নেতাকর্মী আহত হয়েছেন। এ বিষয়ে ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাত হোসেন অভিযোগ করেন, শিবির সুপরিকল্পিতভাবে হামলার চেষ্টা করেছে। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে তারা অবস্থান নিয়েছেন। প্রত্যেকটি ছাত্র সংগঠনকে নিয়ে আমরা ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য আমরা চেষ্টা করেছি, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আজকে সকালে শিবির সুপরিকল্পিতভাবে আমাদের ভাইদেরকে হত্যার উদ্দেশ্যে তারা আক্রমণ করে। তবে সাখাত ছাত্র শিবিরের অর্থ সম্পাদক মোহাম্মদ মামুন পাল্টা অভিযোগ করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় হামলা করে ছাত্রদলের নেতাকর্মীরা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের সারা জায়গায় তারা অরাজকতা সৃষ্টি করছে। তারা চাচ্ছে এই সরকারকে কিভাবে গদি থেকে নামানো যায়। আমরা আমাদের পূর্ব ঘোষিত প্রোগ্রাম পালন করতেছিলাম, তারা হঠাৎ করে আতঙ্কিত আমাদের উপর হামলা চালায়। এদিকে হলের সিট দখলকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে জড়ায় ঢাকার আলিয়া মাদ্রাসার ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। মাদ্রাসার সংলগ্ন ন্যাশনাল মেডিকেলের সামনে পুলিশের উপস্থিতিতেই উভয় পক্ষ দীর্ঘক্ষণ ইটপাটকেল নিক্ষেপ করে ও ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে তারা। এ সময় পাল্টাপাল্টি অভিযোগ করেন দুই ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
রাবিয়াল রাহিদ, এখন, ঢাকা। স্বর্ণা, আমরা কিন্তু বেশ অনেক দিন পর আমরা দেখতে পাচ্ছি আমাদের শিক্ষাঙ্গন কিন্তু আবারও উত্তপ্ত হয়ে উঠেছে এবং আমরা দুপুর থেকে দেখতে পেয়েছি যে একসঙ্গে 4টি ক্যাম্পাসে কিন্তু আসলে ছাত্রদল শিবির সংঘর্ষ ছড়িয়ে পড়েছে এবং এরই মধ্যে কিন্তু পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এই অঞ্চলটিতে কিন্তু আমরা দেখেছি দীর্ঘ জ্যাম এবং মানুষ কিন্তু হেঁটে অনেকটা রাস্তা পার হতে বাধ্য হচ্ছেন। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যোগ দিবেন সহকর্মী আন্তজুর রহমান দিব্য, তিনি রয়েছেন সায়েন্স ল্যাবে। শাহরিয়ার জামান দীপ আমাদের সাথে যোগ দিবেন, তিনি রয়েছেন আলিয়া মাদ্রাসা এলাকায়, এবং জগন্নাথ ক্যাম্পাস এবং হাসপাতালের সামনে থেকে আমাদের সাথে যোগ দিবেন রাজীব। প্রথমে যোগ দিতে চাই দিব্যর সাথে। দিব্য, সায়েন্স ল্যাবের বর্তমান পরিস্থিতি কি এবং আপনি রয়েছেন ঢাকা কলেজের গেটের সামনে, শিক্ষার্থীদের সাথে আপনার কথা হয়েছে কিনা কোনো? স্বর্ণা, আমরা আসলে দুপুর থেকে যখন আসলে খবরটি পাই তখন থেকে এখানে অবস্থান করছি। এখানকার অবস্থান আসলে আমরা যখন থেকে এসেছি আমরা ছাত্রদলের নেতাকর্মীদের দেখেছি এবং এসে শুনেছি যে আসলে ছাত্র শিবিরের নেতাকর্মীদের সাথে একটি ধাওয়া পাল্টা ধারা হয়েছে এবং সেই সংঘর্ষের জেরে আসলে কয়েকজন আহত হয়েছে। এই মুহূর্তে এখানকার পরিস্থিতিটা যদি একটু আপনাদের জানাই, আমরা কিছুক্ষণ আগে যুব দলের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য রবিউল ইসলাম নয়নকে এখানে আসতে দেখেছি এবং আপনারা ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে এখানে যারা আছেন তারা ছাত্রদলের নেতাকর্মী। আমরা তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে, তবে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র শিবিরের যারা নেতাকর্মী রয়েছে তাদের সাথে কথা বলার সুযোগ হয়নি আমাদের। ছাত্রদল কর্মীদের এই সংঘর্ষ নিয়ে অভিযোগ, তারা আজকে একটি বর্ধিত কমিটির যে বৈঠক ছিল তাদের সেটি বাস্তবায়ন করতে যাচ্ছিলেন। তখন তাদের যেই জায়গায় তাদের বৈঠকটি হওয়ার কথা ছিল, এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেখানে আসলে ছাত্র শিবিরের নেতাকর্মীরা এসে বাধা দেয় এবং সেই বাধা থেকে আসলে যে বাকবিতণ্ডা তৈরি হয় তার জেরেই আসলে মূলত সংঘর্ষটি শুরু হয়। এই সংঘর্ষের জেরে ছাত্রদলের নেতাকর্মীদের সাথে যাদের সাথে আমাদের কথা হয়েছে তারা আমাদের জানিয়েছেন তাদের 10 থেকে 15 জনের মতো আসলে তাদের নেতাকর্মীরা আহত হয়েছেন। আমাদের একজন আহত কর্মীর সাথেও কথা হয়েছে, তিনিও আসলে এমনটি জানিয়েছেন। আমরা এই বিষয়ে ঢাকা কলেজের একটি সূত্রের সাথে কথা বলার সুযোগ হয়েছে। তার ওই পক্ষ থেকে আমরা জেনেছি যে আসলে ছাত্র শিবিরের একটি পূর্ব ঘোষিত বৈঠক একটি অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে আসলে ছাত্রদলের নেতাকর্মীরা যান, যে সেখানে গিয়ে আসলে তাদের সাথে এক ধরনের তর্কে জড়ান। সে তর্ক থেকেই এই সংঘর্ষ সেখানে শুরু হয়। সেই আসলে দুপক্ষের নামে অভিযোগ করছে, তবে আসলে ছাত্র দলের যে অভিযোগ সেটা আমরা তাদের বক্তব্য থেকে পেয়েছি, তবে ছাত্র শিবিরের এখন পর্যন্ত আমরা কোনো বক্তব্য পাইনি। তো ঢাকা কলেজের সামনে থেকে ছাত্র দল এবং ছাত্র শিবিরের যে সংঘর্ষ ছিল আজ, তার সেই বিষয়ে এই ছিল আমার কাছে ঢাকা কলেজের সামনে থেকে সবশেষ তথ্য। স্বর্ণা, ঢাকা কলেজ থেকে আমরা এবার যেতে চাই আলিয়া মাদ্রাসা এলাকায়, সেখানে আছেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ। দীপ, জানাবেন সংঘর্ষে আসলে আহতের সংখ্যা সম্পর্কে আপনি কিছু জানতে পেরেছেন কিনা এবং এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ। প্রায় 4 ঘন্টা পর আলিয়া মাদ্রাসার সামনে যে সংঘর্ষ চলছিল এই সংঘর্ষটি শেষ হয়েছে এবং আশেপাশের যে রাস্তাগুলো ছিল সেই রাস্তাগুলো খুলে দেওয়া হয়েছে, তবে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। আমি যদি একটু দেখাতে চাই, আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে পুলিশের সদস্যরা রয়েছেন, ছাত্রদলের নেতাকর্মীরা রয়েছেন এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা আমরা যতটুকু জানতে পেরেছি তারা কিন্তু হলগুলোতে অবস্থান করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে দুপক্ষের সাথে কথা বলে এই বিষয়টি সমঝোতার চেষ্টা করছেন তারা এবং দুই পক্ষকেই বলা হয়েছে তাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো লিখিত আকারে দেওয়ার জন্য, লিখিত আকারে পাওয়ার পরই আসলে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা তারা এখানে আছেন, তারা বলছেন পরবর্তীতে যাতে কোনো ধরনের সংঘর্ষে না জড়ায় সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আজকে সারা রাতি এই অবস্থা বিরাজ করবে। এবং একটু জানিয়ে রাখতে চাই যে আমরা দেখতে পেয়েছি প্রায় 4 ঘন্টা ব্যাপী কিন্তু এই শিবির এবং ছাত্রদলের মধ্যে সংঘর্ষটি চলেছে। এবং একটি বিষয় জানিয়ে রাখি যে আমরা দুপক্ষের সাথেই কথা বলেছিলাম এবং সাধারণ যারা এখানে শিক্ষার্থী আছে তাদের সাথেও কথা বলেছিলাম। তারা বলেছে হল কেন্দ্রিক কিছু সমস্যা নিয়ে আসলে এই সমস্যার সূত্রপাত হয় সকালে, পরবর্তীতে দুপুর 2টার পরের থেকে তাদের এই যে মূল সংঘর্ষটি সেটি ছড়িয়ে পড়ে এবং আলিয়া মাদ্রাসার যে মূল রাস্তাগুলো রয়েছে সংঘর্ষের পরে সেই রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়। কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রায় আধা ঘন্টা হলো এখন পরিস্থিতি স্বাভাবিক আছে এবং রাস্তাগুলো খুলে দেওয়া হচ্ছে, যানবাহন চলাচল করছে। এবং একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই সংঘর্ষকে কেন্দ্র করে কিন্তু আমরা
দুই পক্ষের কাছ থেকে যে তথ্য পেয়েছি তাতে প্রায় অর্ধশতাধিকের মতো আহত হয়েছে। বিশেষ করে তারা আমরা যেটি দেখতে পেয়েছি যে আলিয়া মাদ্রাসা যিনি প্রিন্সিপাল আছে তিনিও কিন্তু এই সংঘর্ষে আহত হয়েছেন এবং তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি আছে। এবং শিক্ষকরা যেটি বলছে, তিনি যখন দুই পক্ষ সাথে কথা বলতে গিয়েছিল, দুই পক্ষের সংঘর্ষের মাঝখানে পড়লে তিনি আহত হন। তো এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সবশেষ। এ পর্যায়ে যোগ দিতে চাই রাজীবের সাথে। রাজীব রয়েছেন পুরান ঢাকা ন্যাশনাল হাসপাতালের সামনে। রাজীব, জানাবেন হাসপাতালে কতজন ভর্তি রয়েছেন, চিকিৎসকরা কি বলছেন, এবং তার পাশাপাশি স্বজনদের কারোর সাথে কথা হয়েছে কিনা, এবং যারা আহত হয়েছেন কোনো রোগীর সাথে আপনার কথা হয়েছে কিনা? স্বর্ণা, দিনভর দফায় দফায় ছাত্রদল, ছাত্র শিবির এবং ছাত্র শক্তি সহ অন্যান্য দলগুলোর সংঘর্ষের পর কিন্তু এই মুহূর্তে যদি বলি পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে এবং এই হাসপাতালের পরিস্থিতি এই মুহূর্তে শান্ত রয়েছে এবং এখানে পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা ছিল সেটিও ইতিমধ্যে তুলে নেওয়া হয়েছে। তবে শারীরিকভাবে যদি বলি যে হাসপাতাল এবং আশপাশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকার পরিস্থিতি কিছুটা থমথমে রয়েছে, মানুষ আতঙ্কিত রয়েছেন যে কখন আবার সংঘর্ষ ঘটে, এই বিষয়টি নিয়ে অনেকে উদ্বিগ্ন রয়েছেন। স্বর্ণা, আপনি বলছিলেন আহতের সংখ্যা কত। আমি কিছুক্ষণ আগেই এই ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের যিনি ইমার্জেন্সি বিভাগের চিকিৎসক রয়েছেন তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে যেমনটা জানিয়েছেন, এই দিনভর সংঘর্ষে কমপক্ষে 70 জন শুধু এই হাসপাতালটিতে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে একথা বলাই যায় যে আহতের সংখ্যা হয়তো আরও কিছুটা বেশি যারা অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। স্বর্ণা, আপনাকে আজকে দিনের সার্বিক ঘটনার যদি একটু প্রেক্ষাপটটি বলি, সেটি হচ্ছে আজকে সকালে দুপুর 12টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে প্লেকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে ছাত্রদল এবং ছাত্র শিবির বা ছাত্র শক্তির নেতাকর্মীদের মধ্যে প্রথমে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর আহতরা কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশের যে হাসপাতাল, আমি এখন যে হাসপাতালটিতে রয়েছি সেই ন্যাশনাল মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিতে আসে এবং আমি এখানে দুপুর 2:30টার দিকে দেখতে পেয়েছি যেটি যে ছাত্রদলের একটি মিছিল এই হাসপাতালের গেটে চলে আসে এবং এই আসার পরে এই খবর পেয়ে হাসপাতালের ভিতরে থাকা ছাত্র শিবিরের বা ছাত্র শক্তির নেতাকর্মীরা কিন্তু হাসপাতালের মূল ফটকে যায় এবং এই মূল ফটকের সামনে আসলে দুই পক্ষের মধ্যে ইট পাটকেল ছোড়াছুড়ি এবং সংঘর্ষের ঘটনা ঘটে এবং একে অপরকে আসলে লাঠিসোঁটা দিয়ে আঘাত করে এবং এতেও কিন্তু বেশ কয়েকজন আহত হয়। তবে এরপর আবার যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে বিকাল 5টার দিকে ছাত্রদলের স্থানীয় যে নেতাকর্মীরা রয়েছেন, সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, এছাড়া বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা একত্রিত হয়ে কিন্তু একটি মিছিল নিয়ে রায় সাহেব বাজার প্রদক্ষিণ করে এই হসপিটালের গেটে আসে এবং আসার পরে কিন্তু তারা হাসপাতালের ভিতরে ঢুকে ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর হামলা করে এবং এই হামলায় কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদিও এই ঘটনার সুষ্ঠু বিচার এবং তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এখন দেখা যাক পরবর্তী পরিস্থিতি কোন দিকে যায়। তো এই ছিল রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ। স্বর্ণা। অন্যায় সহকর্মী আতজ রহমান দিব্য, শাহরিয়াজামান দ্বীপ এবং রাজীব আমাদের জানাচ্ছিলেন ছাত্রদল এবং ছাত্র শিবিরের বিক্ষোভ নিয়ে সবশেষ। এদিকে ছাত্রদল ছাত্র শিবিরের সংঘর্ষে উত্তপ্ত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। একই স্থানে দুপক্ষের বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থান নেয় আইন শৃঙ্খলা বাহিনী। বিকেলে দুপক্ষই মিছিল বের করলে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। মোকাররম হোসেন জানাচ্ছেন বিস্তারিত। রাজনীতি নিষিদ্ধ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষের উত্তাপ গড়ায় মঙ্গলবার বিকেল পর্যন্ত। সোমবার মধ্যরাতের সংঘর্ষের পর পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে দিনভর ছিল উত্তেজনা। গতরাতের সংঘর্ষের জেরে আলাদা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল ও শিবির। একই এলাকায় কর্মসূচি থাকায় দুপুরে 144 ধারা জারির জন্য জেলা প্রশাসনের কাছে চিঠি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিকেলের দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে বিক্ষোভ মিছিল নিয়ে অবস্থান নেয় রংপুর মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থান নেয় পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বর্তমান রিসেন্ট যে শিবিরের উগ্রতা দেখাচ্ছে এবং শিবির যে অস্ত্র নিয়ে আক্রমণ করেছে সেটা মানে শিক্ষার্থীদের একটা ভীত সন্ত্রস্ত হয়েছে। শিবির এবং ছাত্রলীগের রাজনীতি একই প্যাটার্নে চলছে, সেটা নিয়ে শিক্ষার্থীদের ভীত সন্ত্রস্ত। তা আমরা এই জায়গাতে শিবিরকে বলবো, আপনাদের কমিটি প্রকাশ করেন, আপনারা যে কমিটি প্রকাশ না করে সন্ত্রাসী কর্মকাণ্ড সন্ত্রাসীদের পুষে রেখেছেন, এটা থেকে বেরিয়ে আসুন। অন্যদিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল 5:30টার দিকে কারমাইকেল কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে রংপুর মহানগর ছাত্র শিবির। তবে বিশ্ববিদ্যালয়ের দিকে না গিয়ে শাপলা চত্বরে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করে সংগঠনটি।
তারা নৈরাজ্য করার জন্য, হামলা করার জন্য আমরা যেখানে কর্মসূচি দিয়েছি সেখানে তারা আজকে কর্মসূচি দিয়েছে। সেখানে আপনারা দেখতে পারেন তারা চাপাতি, দেশীয় অস্ত্র শস্ত্র সহ গোলামাকে তারা প্রদর্শন করছে। ছাত্র দলের সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের বাস্তবায়নের দাবিতে ইসলামী ছাত্র শিবির রংপুর মহানগর শাখার আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত। এদিকে সোমবার রাতের সংঘর্ষের ঘটনা তদন্তে 5 সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন উপাচার্য। কোন সমাবেশ ডাকা, বিক্ষোভ ডাকা মানে কে আসবে বাইরে এটা তো আমরা জানি না। সুতরাং এই ক্যাম্পাসকে এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কারো দ্বারা মানে এটা একটা দুর্ঘটনা ঘটতে পারে, এই দায় দায়িত্ব কিন্তু মানে আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য একটা বিশাল বোঝা হবে, তথা বাংলাদেশের, কারণ জুলাই এখনো শেষ হয়নি। এই দৃষ্টিকোণ থেকে আমরা পুলিশকে এইটা অবহিত করেছি। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের আয়োজিত জুলাই স্মরণে চিত্র প্রদর্শনীতে আওয়ামী লীগ সরকারের সময় যুদ্ধাপরাধ মামলায় দণ্ডপ্রাপ্ত জামায়াত ও বিএনপির কয়েকজন নেতার ছবি প্রদর্শন নিয়ে ছাত্র শিবির ও ছাত্র দলের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এখন রংপুর। এই মুহূর্তে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী মোকাররম হোসাইন, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মোকাররম, জানাবেন বিশ্ববিদ্যালয় পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন, আর 144 ধারা জারি হয়েছে কিনা? অন্যয় এখনো পর্যন্ত 140 ধারা জারি হয়নি, তবে সংঘাতময় পরিস্থিতি এখন অনেকটা থমথমে, কারণ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে মহানগর ছাত্রদল অবস্থান নিয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের ফটকের ভিতরের অংশে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল অবস্থান করছে। আর ছাত্র শিবির মিছিল নিয়ে যে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে আসবার কথা ছিল, তারা এখানে না এসে বিকল্প আরেকটি রাস্তায় গিয়ে তাদের সমাবেশ তারা শেষ করেছে, যার কারণে এখন ছাত্রদল আসলে এককভাবেই বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান করছে, যার কারণে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হবার খুব একটা আশঙ্কা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তবে যে কোনো পরিস্থিতি দাঁড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজকের বিকেল 4টায় ছাত্র দলের বিক্ষোভ কর্মসূচিটি শাপলা চত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এসে শেষ হয় এবং এখানেই তারা অবস্থান নেন এবং ছাত্র শিবির তাদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কারমাইকেল কলেজের গেট থেকে তাদের বিক্ষোভ মিছিলটি শুরু করে তারা শাপলা চত্বরে গিয়ে শেষ করে। বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনের যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উপাচার্য জানিয়েছেন যে এই ঘটনায় 5 সদস্যের কমিটি গঠন করেছেন এবং এই 5 সদস্যের কমিটি তদন্ত করে দুষ্কৃতীদের যে ব্যাপারে যে পদক্ষেপ সেটি তারা নেবেন। একই সঙ্গে জানিয়ে রাখি, গতকালকে জুলাই চিত্র প্রদর্শনীতে যে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত ব্যক্তিদের যে ছবি প্রদর্শিত ছিল, সেখানে বিএনপির একজন এবং জামাতের একাধিক নেতার ছবি প্রদর্শিত ছিল। সেই ঘটনা নিয়ে বাকবিতণ্ডার জেরে গতকালকে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়েছে এবং এই সংঘর্ষের এক পর্যায়ে মধ্যরাতে সেটি আসলে দুই পক্ষের মধ্যস্থতায় শেষ হয়। তবে বহিরাগত বেশ কিছু মানুষের উস্কানির কারণে সেটি মধ্যরাত পর্যন্ত গড়ায়। তবে আজকে সেই সংঘর্ষের জেরে বিক্ষোভ সমাবেশ ঘিরে আবার উত্তপ্ত হয়ে ওঠে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকায়। এখনো পর্যন্ত পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। ছাত্রদল অবস্থান করছে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে, আর শিবির কারমাইকেল কলেজের ফটকে অবস্থান করছে। এই ছিল অন্যয় রংপুর থেকে ছাত্রদল এবং শিবিরের সংঘর্ষের সবশেষ খবর। ছাত্রদল ছাত্র শিবির সংঘর্ষের সবশেষ খবর জানাতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোকাররম হোসাইন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাইয়ের সফলতার কৃতিত্ব জনগণের, কোনো নির্দিষ্ট দলের নয়। সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জুলাই জাগরণ শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, জনগণকে ফেলে মাঠ ছেড়ে যায়নি তার দল। এদিকে বিশ্বব্যাপী যুদ্ধ পরিস্থিতির জন্য জনগণের কষ্ট হলেও সমস্যা সমাধানে সরকার নিরন্তর চেষ্টা করে যাচ্ছে। বিস্তারিত জাওয়াদ মাহমুদের প্রতিবেদনে। দেড় যুগ ফেসিবাদ বিরোধী লড়াইয়ে বিএনপি সরকার গঠনের পর জুলাইয়ের 2 বছর পূর্তিতে শরিক দলগুলোকে নিয়ে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে গণতন্ত্র আদায়ে 17 বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ শীর্ষক এই আলোচনা সভা। আলোচনায় ঐক্যবদ্ধভাবে ধর্মীয় ফেসিবাদ এবং বিরোধী দলের উস্কানি রুখে দিতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হলেও জুলাইয়ের সফলতার কৃতিত্ব জনগণের, কোনো নির্দিষ্ট দলের নয়। এই আন্দোলন আমরা দেখেছি বিভিন্ন সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে।
আমরা আমাদের অবস্থান থেকে পরিষ্কারভাবে সাফ বলে দিয়েছি, এই জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। এটি কোনো একক ব্যক্তি, একক কোনো দল, রাজনৈতিক দলের এটি কোনো ক্রেডিট নয়। এখন প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্বব্যাপী যুদ্ধ পরিস্থিতির জন্য জনগণের কষ্ট হলেও সরকার সমস্যা সমাধানে নিরন্তর চেষ্টা করছে। অজুহাত দিয়ে সরকার দায়িত্ব এড়াতে চায় না বলেও মন্তব্য করেন তিনি। দায়িত্ব গ্রহণ করার পরে যুদ্ধ পরিস্থিতি শুরু হলো, তখন আসলেও আমরা একটু ওয়ারি ছিলাম যে কি করে সকল পরিস্থিতি আমরা ম্যানেজ করব। আমরা জানি এই সকল বিধ্বস্ত অর্থনীতি, বিধ্বস্ত সব পরিস্থিতির মধ্যে আমরা জানি ভিতরে জনগণ অবশ্যই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা আমাদের সাধ্য মতন, আমাদের অভিজ্ঞতা, আমাদের বুদ্ধি বিবেক, বিভিন্ন পরামর্শের ভিত্তিতে আমরা সাধ্য মতন চেষ্টা করছি এবং চেষ্টা করে যাচ্ছি আমরা কিভাবে জনগণকে এই পরিস্থিতিকে আমরা বের করে আনতে পারি। এ সময় অক্টোবরের মধ্যেই মালয়েশিয়া ও মিয়ানমারের সহায়তায় চলমান গ্যাসের সমস্যা সমাধানের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। গতকাল সন্ধ্যার সময় পেট্রোনাস কোম্পানি, এখানে তো টুকু সাহেব আছেন বোধহয়, টুকু সাহেব আসেননি, গতকালকে সন্ধ্যার সময় তাদের সাথে জুম মিটিং ছিল এবং জুম মিটিং এ তারা মোটামুটি ভাবে কথাবার্তা কমপ্লিট হয়েছে এবং তারা চেষ্টা করছে, যেহেতু তারা অলরেডি জাপানের সাথে 20 বছরের একটা কন্ট্রাক্ট করে ফেলেছে, কিন্তু তার ভিতর থেকেও তারা চেষ্টা করবে যত দ্রুত সম্ভব আগামী অক্টোবরের মধ্যে তারা আমাদেরকে সেইভাবে গ্যাস দেওয়ার চেষ্টা করবে যাতে। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। আগামীকাল সকাল 9টায় জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। জাদুঘর নির্মাণে দুর্নীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তদন্ত ও এর বিচার হবে। এ সময় তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলেন, 6 আগস্ট থেকে সর্বসাধারণের জন্য জুলাই শহীদ স্মৃতি জাদুঘর খুলে দেওয়া হবে। বড়দের জন্য 50 টাকা এবং ছোটদের জন্য 20 টাকা টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে কারো বিরুদ্ধে, সে যে যুগেই করে থাকে, সেটা তদন্ত হবে এবং তদন্তে প্রমাণিত হলে সেখানে মামলা হবে। জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করেই হবে সংবিধান সংশোধন। এর জন্য সকল অংশীজনের সঙ্গে সংবিধানের প্রস্তাবনা থেকে তফসিল পর্যন্ত সবকিছু নিয়েই আলোচনা হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধনে বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বলেন, এই কমিটিতে বিরোধী জোটের নাম না পেলেও তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। মঙ্গলবার জাতীয় সংসদে সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক শেষে আইনমন্ত্রী বলেন, বিরোধী জোটের মতামত না পেলে জুলাই সনদে দেয়া তাদের মতকে বিরোধী জোটের মত হিসেবে ধরে নেওয়া হবে। নাজমুস সাকিবের প্রতিবেদন। সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। ত্রয়োদশ সংসদের বাজেট অধিবেশনের শেষ দিকে উত্থাপিত হয় সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব, যেখানে বিরোধী জোট থেকে কোনো নাম না পাওয়ায় 5 সদস্য পরে অন্তর্ভুক্ত করা যাবে এমন প্রস্তাব রেখে সর্বমোট 12 সদস্যকে নিয়েই এমন কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়। এর তুমুল বিরোধিতা করে ওয়াকআউট করে বিরোধী জোট। মাননীয় বিরোধী দলীয় নেতা ওয়াকআউট করছেন যে পয়েন্টে, সেটা তাদের বিবেচনায় সঠিক হতে পারে, তবে বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশের মানুষের প্রত্যাশা, আমরা পঞ্চদশ সংশোধনী বাতিল করতে চাই। প্রায় 21 দিন পর জাতীয় সংসদের সংবিধান সংশোধনে বিশেষ কমিটির বৈঠক বসে মঙ্গলবার। কমিটির সভাপতি সালাউদ্দিন আহমদ শুরুতেই গণমাধ্যমে ব্রিফ করে বলেন, সংবিধানের প্রস্তাবনা থেকে তফসিল পর্যন্ত আলোচনা করবে এই কমিটি। এছাড়া জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করারও অঙ্গীকার করেন তিনি। 48টার মধ্যে অনেক কিছু আছে আমরা এগ্রিড হয়েছি রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে জুলাই জাতীয় সনদে, সেগুলো তো আমরা নেবই। আর যেগুলোতে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি সেগুলো নোট অফ ডিসেন্ট আকারে নেব। এর বাইরেও আমাদের অনেক বক্তব্য আছে, আমাদের নির্বাচনী ইশতেহারে আছে, সেগুলো আমরা ধারণ করব, যেগুলো জুলাই জাতীয় সনদে প্রতিফলিত হয়নি, আলোচিত হয়েছিল, হয়তো প্রতিফলিত হয়নি, সেগুলো আমরা আলোচনা করেই নেব।
সালাউদ্দিন আহমদ জানান, বিরোধী জোট থেকে এই কমিটিতে নাম না দিলেও সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন তারা। এছাড়া সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী, গণমাধ্যম সম্পাদক সহ জুলাইয়ের সকল অংশীজনদের সঙ্গে আলোচনা হবে। আমরা কাদের সাথে আলোচনা করব? আমরা জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে চাই এবং জুলাই জাতীয় সনদের বাইরেও যে সমস্ত মতামত আসবে সমাজের বিভিন্ন সেকশন থেকে, আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, শিক্ষক সমাজ এবং সাংবাদিক বন্ধুগণ এবং সমাজের আরও অন্যান্য ক্লাস যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, সেই সমস্ত ছাত্র নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ, সকলের সাথে আমরা আলোচনা করব। আমরা বিচারপতিদের সাথে আলোচনা করব, আমরা সুপ্রিম কোর্ট আইনজীবীদের সাথে আলোচনা করব। এইভাবে আমরা সমাজের সকল সেকশনের সাথে আলোচনা করে তাদের মতামত নিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করব এবং জুলাই জাতীয় সনদের বাইরেও সমাজের যে সমস্ত প্রত্যাশা আছে থাকবে সেই সমস্ত বিষয়গুলো অ্যাড্রেস করব। প্রায় ঘণ্টাখানেকের বেশি সময় ধরে চলে সংবিধান সংশোধনে বিশেষ কমিটির প্রথম বৈঠক। কমিটির সদস্যরা সহ বের হয়ে আইনমন্ত্রী জানান, পুরো সংবিধান পর্যালোচনা করে জুলাই সনদ ও নির্বাচনী ইশতেহার সামনে রেখে হবে সংবিধান সংশোধন। বিরোধী জোট যদি এ বিষয়ে আলোচনা করতে না চায়, জুলাই সনদে তাদের দেয়া মতামতকেই বিরোধী জোটের মত হিসেবে গণ্য হবে। জুলাই সনদ একটা ডকুমেন্ট, ওই ডকুমেন্টের হারমোনিয়াস ইন্টারপ্রিটেশনটা ওখানেই বলে দেওয়া আছে। এখানে কোনো ইপস অ্যান্ড বাটের সুযোগ নাই, এখানে কোনো রকম ভিন্ন ব্যাখ্যা করার সুযোগ নাই, ওখানেই বলা আছে জুলাই সনদে। দ্বিতীয়ত হলো, বিরোধী দল যদি না দেন, আগের পঞ্চদশ সংশোধনীতে বিরোধী দল এরকম কোনো অঙ্গীকারনামায় সাইন করেননি। জুলাই সনদ ইজ এ কমপ্লিট কোড অফ পলিটিক্যাল গাইডলাইন, সংস্কারের প্রস্তাব। সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী জোটের 5টি নাম এখনো দিলে তা অন্তর্ভুক্ত করতে প্রতিজ্ঞাবদ্ধ সরকার বলে জানান আইনমন্ত্রী। জুলাই সনদের প্রতিটি অনুচ্ছেদকে অক্ষরে অক্ষরে পালন করার জন্য আমরা একটি সংশোধনী প্রস্তাব নিয়ে আসবো এই সংসদে। নাজমুস সাকিব, এখন, ঢাকা। স্বাধীনতার 50 বছর পার হলেও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস রচনা করা হয়নি বলে মন্তব্য করে জামায়াত ইসলামের আমির বলেছেন, জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হলে জনগণকে নিয়ে দাবি আদায়ে সরকারকে বাধ্য করা হবে। সিডাপে জুলাই বিপ্লব নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় ছাত্র শিবিরের আরেক অনুষ্ঠানে ডক্টর শফিকুর রহমান বলেন, জুলাই গণহত্যার বিচার না হলে নতুন নতুন ফ্যাসিস্টের জন্ম হবে। আরো জানাচ্ছেন মেহরাব সুমন। থেকে বানিয়েছে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরে জুলাই নিয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। অনুষ্ঠানে জামায়াতের আমির বলেন, সরকার সঠিক পথে না এলে অতীতের ফ্যাসিস্টের মতো পরিণতি ভোগ করতে হবে। রাজনীতিবিদরা সত্যিকার অর্থে জুলাইকে ধারণ করলে মত পার্থক্য থাকতো না বলেও মনে করেন তিনি। তারা বলে আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, কিন্তু সব উল্টা পথে হাঁটতেছে। আমরা তাদেরকে অনুরোধ জানাবো, সঠিক পথে আসো। সঠিক পথে না আসলে এই জাতি অতীতে যাদেরকে সঠিক পথে এনেছে, আপনাদেরকেও সঠিক পথে আসতে তারা বাধ্য করবে, অথবা অতীতের ফ্যাসিস্টদের যে পরিণতি হয়েছে সেই পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। এর আগে রাজধানীর সিডাপ মিলনায়তনে জুলাই বিপ্লব নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাইকে ভুলিয়ে দেবার প্রচেষ্টা হলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করবে বিরোধী দল। জুলাইকে ভুলিয়ে দেওয়ার একটা নিরন্তর উল্টা সংগ্রাম শুরু হয়েছে। যদি সেরকম কোনো সংগ্রাম হয়ে থাকে, আমরা মহান আল্লাহর উপর ভরসা করে বলছি, দেশবাসীকে সাথে নিয়ে এই সমস্ত কিছু ইনশাআল্লাহ তছনছ করে দেওয়া হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে শ্রমিক সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, ক্ষমতা পেয়ে জুলাই অভ্যুত্থানের চেতনা ভুলে গিয়েছে বিএনপি। এ সময় হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচিতে ফিরতে চায় না বিরোধী দল, তাই সংসদে এই গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান তিনি। গণভোট কার্যকর করার প্রশ্নে এক চুলও আমরা ছাড় দেব না ইনশাআল্লাহ। আপনারা মেনে নেন, আমরা সহিংসতা, সন্ত্রাস, হটকারিতা, জ্বালাও পোড়ার দিকে যেতে চাই না। যদি না করেন, 11 দলীয় শীর্ষ নেতারা আগামীকাল 5 তারিখ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে শীর্ষ নেতারা সমাবেশের ডাক দিয়েছেন। আপনাদের পক্ষ থেকে কোনো আশ্বাস না পেলে আগামীকালকে আবার বৃহত্তর কর্মসূচি আমাদের শীর্ষ নেতারা ঘোষণা করবেন। দেশব্যাপী এমন কর্মসূচি আসতেছে, 18 কোটি মানুষকে এই সংগ্রামে আমরা সম্পৃক্ত করবো ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদ্যমান সংবিধানের আলোকে দেশ পরিচালিত হলে আবারও হাসিনার মতো ফ্যাসিস্ট তৈরি হবে, যা দেশকে অস্থিতিশীল করে তুলবে। মেহরাব সুমন, এখন, ঢাকা। পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। সকালে সচিবালয়ের প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, দেশে ফিরলে শেখ হাসিনার আইনগত সব সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি রায় মেনে নেওয়া হবে। সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে জানিয়ে তিনি আরো বলেন, সব পরাশক্তির সাথেই যোগাযোগ রয়েছে। হাসিব বিল্লার প্রতিবেদন। 2 বছর আগে গণঅভ্যুত্থান ঘটেছিল ঢাকার রাজপথে। 1400 মানুষের জীবন উৎসর্গের বিনিময়ে এক লৌহ মানবীকে ক্ষমতাচ্যুত ও দেশত্যাগে বাধ্য করেছিল ছাত্র জনতা। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন ভারতে পলাতক শেখ হাসিনা। এছাড়াও ক্ষমতা ছাড়ার 2 বছর পূর্তি উপলক্ষে 5 আগস্ট বক্তব্য রাখার খবর ছড়িয়েছে বিভিন্ন গণমাধ্যমে। এ অবস্থায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করবে সরকার। শেখ হাসিনার বক্তৃতার কথা যদি বলেন 5 তারিখে, যেটাকে আপনি উল্লেখ করলেন, ব্যর্থের আস্ফালনের বেশি আমার কিছু মনে হয় না। মঙ্গলবার সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অগ্রগতি তুলে ধরতে এক ব্রিফিংয়ে তিনি বলেন, কোনো গণমাধ্যমে নিষেধাজ্ঞা লঙ্ঘন করে তার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শেখ হাসিনার কথা বলছি, তিনি যখন বক্তব্য দিচ্ছেন, এর আগের বারও আমরা একটা ব্রিফিং দিয়েছি, পত্রিকাগুলোকে একটা নির্দেশনা দিয়েছি, এটা যদি কেউ আগাম জানায় এবং সেটা পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট করা হবে। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। ভূরাজনৈতিক দিক থেকে সরকার কোনো সমস্যায় নেই বলে দাবি করেন তথ্য উপদেষ্টা। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন কিংবা ভারত সব দেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখে চলেছে সরকার। এই সরকার কোনো জিওপলিটিক্যাল সমস্যায় নেই, বরং আমি বলবো যে সরকার তার সব দিকে সবার সাথে, তার জনগণ এবং রাষ্ট্রের স্বার্থে তার সম্পর্ক তৈরি করছে। ডাক্তার জাহিদুর রহমান বলেন, গ্যাসের ঘাটতির প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও। অল্প কিছুদিনের মধ্যে ধাপে ধাপে গ্যাস সংকট কেটে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। সংকট মোকাবেলায় জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তথ্য উপদেষ্টা। যেটা আমরা এখন তরল জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র দিয়ে করেও পুরোপুরি সামলে আনা যাচ্ছে না। কোনো গ্রাহক ভুতুরে বিল পেলে সংশ্লিষ্ট কেন্দ্রে গিয়ে সরাসরি অভিযোগ জানানোর আহ্বান জানান তিনি। খুব বেশি সময় আর লাগবে না, আমরা আশা করি। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। আগামী 1 বছরের মধ্যে জুলাই হত্যা মামলার সমস্ত বিচার শেষ করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার ট্রাইব্যুনালে নিয়মিত ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আরও জানান, পলাতক আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত সহ জরিমানার আদেশগুলো দ্রুত বাস্তবায়ন শুরু করা হচ্ছে। বিচার বিশ্লেষণ করে আইন অনুযায়ী কোনটা এখতিয়ারভুক্ত, কোনটা এখতিয়ার বহির্ভূত, এই জায়গাগুলো নির্ণয় করে আমাদের সিদ্ধান্ত নিতে হয়। পারসেপশন নানান রকম হতে পারে। স্বাধীনভাবে ইনভেস্টিগেশনকে কাজ করতে দিতে হবে, স্বাধীনভাবে প্রসিকিউটরকে তার সিদ্ধান্ত নেওয়ার সুযোগও দিতে হবে। দেখতে হবে যে প্রকৃত অর্থে বিচারটা হচ্ছে কিনা। এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমরা সবাই এক জায়গায়, যে আমরা কাউকে যেন আমরা কোনো স্পিয়ার না করি, কেউ যেন আমাদের কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে হোক বা অন্য কোনো। দিল্লির অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। নিয়মিত ব্রিফিংয়ে তিনি জানান, শেখ হাসিনার বক্তব্যের আয়োজন একটি বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠানের উদ্যোগ। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান তিনি। So the interaction that you are referring to is being organized by a private media entity. The government has no involvement whatsoever in it. Neither does it endorse any views that may be expressed at the forum. You would be aware that a formal invitation to Bangladesh Prime Minister to visit India was extended when he assumed office in February 2026. As far as the BRICS summit is concerned, India has separately extended an invitation to him in his capacity as the current chair of BIMSTEC to attend the outreach session. 5 আগস্ট ঘিরে নিরাপত্তার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। রাজধানীতে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, দেশের নিরাপত্তা ব্যবস্থা ভালো রয়েছে।
একটা অপচেষ্টা চলতেছে দেশকে অকার্যকর বা একটা জমি চাষের কোনো তকমা দেওয়ার জন্য অনেকেই করতেছে। এটা আবার বিভিন্ন প্রচার প্রচারণা করা, জনগণের ভীতি সৃষ্টি করার জন্য হচ্ছে। কারণ আপনি জানেন যে লাস্ট যেটা ঢুকে হয়েছে মেট্রো রেল স্টেশনে, এদিকে আসলে কোনো কিছু ছিল না। এর ভিতরে ছিল জর্দার কোটা, মানে পান খাওয়ার সামগ্রী, পান জর্দার কোটা এসেছিল, মানে কত যারা ভাবমান একজন লোকের একটা এদিকে এত প্রচার প্রচারণা করা মানে এর পিছনে কারো দুরবেশন দিয়ে আছে। তীব্র গ্যাস সংকটে গাড়ি চালাতে পারছেন না গ্যাস চালিত যানবাহনের চালকরা। টান পড়েছে আয় রোজগারেও, এমনকি ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যক্তিগত যানবাহনগুলোর চাকাও ঘুরছে না। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না সামান্য গ্যাস। এতে ফিলিং স্টেশনের গলিতে আড্ডা দিতে দিতেই কেটে যাচ্ছে দিনের বেশিরভাগ সময়। পাম্প কর্তৃপক্ষ বলছে লাইনে গ্যাস না থাকায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে তাদেরকেও। নাইম কামালের প্রতিবেদন। গ্যাসের অপেক্ষায় থাকতে থাকতে ফিলিং স্টেশন এলাকায় ক্লান্ত যানবাহনের চালকরা। কাঙ্ক্ষিত জ্বালানির জন্য দীর্ঘ সময় থাকতে হচ্ছে তাদের। তাই কেউ কেউ আড্ডা, কেউ কেউ মোবাইলে মুখ গুজে সময় অতিবাহিত করছেন। গ্যাসের তীব্র সংকট আর ঘন্টার পর ঘন্টা পাম্পের সামনে দাঁড়িয়ে থেকে এই মানুষগুলোর মাঝে রূপ নিয়েছে ক্ষণিকের বন্ধুত্বে। এই কারণে আড্ডা দিচ্ছে, আর কেউ করবো গ্যাসের সিরিয়ালে লাইনে দাঁড়াইয়া এই ক্ষণিকের পরিচয় আমরা দাঁড়াইছি। ঢাকার বাইরে টুঙ্গির ওদিকে গ্যাসের অভাব নাই, বড় বড় কন্টেনারে গ্যাস দিতেছে, কিন্তু ঢাকা শহরে মানুষকে উদয় কষ্ট দিতেছে সরকার। রাজধানীর প্রায় সব ফিলিং স্টেশনেই এমন চিত্র। কোথাও মিলছে সামান্য গ্যাস, কোথাও আবার মেশিনের শব্দ শোনাই ভাগ্যের ব্যাপার। পাম্পে আসার যে দীর্ঘ পথ তারা পাড়ি দিয়েছেন, তার চেয়েও বড় পথ যেন এই লাইনে দাঁড়িয়ে থাকা। বাসাবাড়ি তো গ্যাস নেই, পাম্পেও গ্যাস নেই। বাসাবাড়ি তো সমস্যায় ভুগতেছি, রাস্তাঘাটও অনেক কষ্ট হইতেছে আমাদের। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছেন তারা অসহায়। 1 ঘন্টা গ্যাস দিতে পারলে 2 ঘন্টা মেশিন বন্ধ রাখতে হচ্ছে। গ্যাসের চাপ এতটাই কম যে সিলিন্ডার পূর্ণ করাটা এখন রীতিমতো যুদ্ধের শামিল। যেটুক গ্যাস থাকে ওইটুক মনে করেন মানুষের হয় না। এই 200 টাকা 250 টাকা সিএনজি দেয়, 100 টাকা 150 টাকা, প্রাইভেটে যায় 400 450, চাহিদা পড়ে না। মেন লাইনে যদি গ্যাস সাপ্লাই না থাকে মেশিন চালু হয় না। মেন লাইনে গ্যাস আসলে মেশিন চালু হয়, আমরা মানুষকে সেবা দিতে পারি, গ্যাস সাপ্লাই দিতে পারি। জ্বালানি সংকটের এই কঠিন বাস্তবতা যান্ত্রিক ঢাকাতে এক অদ্ভুত সামাজিকতার জন্ম দিয়েছে, যেখানে দীর্ঘ লাইনের ক্লান্তি ঢাকা পড়েছে অচেনা বন্ধুর হাসিতে। গ্যাস নেই, তাই আড্ডাই এখন একমাত্র মাধ্যম। ছোট ছোট এই মুহূর্তগুলোই হয়তো চালকদের টিকে থাকার রসদ যোগাচ্ছে। তবে পাম্পের এই মিলন মেলা আর কতদিন, সে উত্তর হয়তো এখনো অজানা। নাইম কামাল, এখন, ঢাকা। আর এর মধ্যে দিয়ে শেষ করছি এখন সন্ধ্যা। তবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।